আমরা সবাই জানি গত 4 মে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এই পূর্ণভূমি আমাদের এই পশ্চিমবাংলাতে তৃণমূলের অপশাসনকে সরিয়ে ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার প্রথমবারের মতো। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির ডাকে সাড়া দিয়ে তৃণমূলের ভয়ের বদলে বিজেপির ভরসাকে বেছে নেয় পশ্চিমবাংলার মানুষ। বর্তমানে ভারতীয় জনতা পার্টির 208 জন বিধায়ক রয়েছেন। যেমন কথা ঠিক তেমনি কাজ। নির্বাচনের পূর্বে সংকল্পপত্রে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিপুল জনসমর্থন নিয়ে সরকারে আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই প্রতিশ্রুতি পালন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ গত 100 দিনে যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা হয়েছে, সেটাই সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সহসভাপতি মাননীয় অনিন্দ ব্যানার্জি রাজুদা। উপস্থিত আছেন আমাদের বারাসাত সাংগঠনিক জেলার অন্যতম সহসভাপতি তুহিন মণ্ডল মহাশয়, অন্যতম সহসভাপতি রাজীব খান মহাশয়, আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত দাস মহাশয় এবং আমাদের বারাসাত সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সজল দাস মহাশয়। যে বিস্তারিত বিষয়টা আপনাদের কাছে রাজুদা রাখবেন, আমি রাজুদাকে আগ্রহ প্রকাশ করছি রাজুদা বিস্তারিত বিষয়টা রাখার জন্য। সকলকে নমস্কার। তো দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আর এই সরকারে 100 দিন পূর্তি উপলক্ষে আমরা নির্বাচনের আগে যে সংকল্প নিয়েছিলাম, অর্থাৎ সংকল্পপত্র পেশ করেছিলাম, আর এই 100 দিন পর সেই সংকল্পর দিকগুলো পূরণ করার জন্যে আমাদের এই সরকার 4 তারিখের পর থেকে কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে। আর তাকে কেন্দ্র করে পশ্চিমবাংলার মানুষের আমাদের উদ্দেশ্য তাদের উন্নয়ন। একদিকে পশ্চিমবাংলার মানুষের উন্নয়ন, তার সাথে সাথে দেশের যে সুরক্ষা, কারণ পশ্চিমবঙ্গ বর্ডার এরিয়া রয়েছে, সেই বর্ডারের বিষয় আছে। তাকে কেন্দ্র করে আপনারা জানেন ইতিমধ্যে আমরা ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বর্ডারে বিপুল আকারে জমি দিয়েছেন যাতে সেখানে ফেন্সিং হয়। তারপরে আমরা এই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আমরা সংকল্প নিয়েছিলাম যে সরকারে আসার পর আমরা মায়েদের বোনেদের জন্যে প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3000 টাকা করে তাদের কাছে পৌঁছে দেব। সেই কর্মযজ্ঞ চলছে এবং সেই কর্মযজ্ঞকে কেন্দ্র করে আমরা জানি কেউ কেউ গোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আগের যে প্রকল্পটা চলছিল অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে দেওয়া হয়েছিল 2024 সালের লোকসভা নির্বাচনের আগে অবধি। এই 500 টাকা দেওয়ার জন্যে আগের সরকারের 9 মাস সময় লেগেছিল 500 টাকা করে দেওয়ার জন্যে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। আর তারপর 2026 সালে নির্বাচনের আগে 2 মাস দিয়েছেন 1500 টাকা করে আগের সরকার দিয়েছিল।
আমাদের সরকার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে কত উপভোক্তা পাচ্ছেন, কত পাবেন। এই 20 আগস্টের ভেতর অধিকাংশ যারা করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বাকি যাদের অল্প বিস্তর বাকি থাকবে তাদের আবার পুনরায় সেখানে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আবার তারা ওখানে তাদের তথ্য সঠিকভাবে দিয়ে দিলে আবার তাদের অ্যাকাউন্টেও সব ঢুকে যাবে। এর সাথে সাথে মহিলাদের জন্য আমরা বিশেষভাবে যে বিষয়গুলো রেখেছিলাম যে আমাদের মহিলাদের সরকারি যাত্রী পরিবহনে তাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা করেছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং পশ্চিমবঙ্গের বুকে যে মা বোনেরা সুরক্ষিত ছিলেন না, কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনারা জানেন, আরজিকর থেকে আমরা কামদুনি আছে, পার্কস্ট্রিট আছে, উত্তরবঙ্গের নজির আছে, বহু নজির আমরা দেখেছি। আর তাই জন্য বিশেষ করে মা বোনদের সুরক্ষা রক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার এখানে আমাদের মহিলাদের জন্য দুর্গা সুরক্ষা বাহিনী সেখানে গঠন করা হচ্ছে, এই ব্যবস্থা নিয়েছে। মা বোনদের যে প্রসূতিকালীন অবস্থায় এবং গর্ভবতী অবস্থায় সরকার 21,000 টাকা করে তাদেরকে অনুদান দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। একদিকে গেল মা বোনদের এই বিষয়গুলো যেগুলো আমরা সংকল্প করেছি, তার সাথে সাথে পশ্চিমবঙ্গ আমরা জানি যে শিক্ষার ভূমি। আর আপনারা জানেন যে এই বিগত বছরগুলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে কি অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে দুর্নীতির পাহাড়, আর একদিকে হচ্ছে এই যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এই পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে বিদায় নেওয়া। কারণ এখানে শিক্ষার পরিবেশ ছিল না। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি, দেখুন আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায় যা পরিস্থিতি ছিল, কত বছর যদি আপনারা দেখেন, ভালো ভালো ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য দুর্গাপুজো অবধি অপেক্ষা করতে হয়েছিল। কেন না, ওবিসি সংরক্ষণের নামে যে একটা জট পাকিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য বহু ভালো ভালো আমাদের ছাত্রছাত্রীরা তারা অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু এবারে যদি আপনারা দেখেন, এবারে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে কলেজগুলো রয়েছে, আর সেই কলেজগুলোতে এবার যে ভর্তির ব্যবস্থা হয়েছিল, সেই ভর্তিতে দেখা গেছে 10 থেকে 12% এনরোলমেন্ট বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা কলেজে। আপনি পাশে যদি বারাসাত গভর্নমেন্ট কলেজ নিয়ে নিন, বারাসাত কলেজ নিয়ে নিন, এপিসি কলেজ নিয়ে নিন, আবরার কলেজ নিয়ে নিন, বিরাটির কলেজ নিয়ে নিন, যেখানে দেখবে আপনারা দেখুন সেখানে প্রত্যেকটা কলেজে এনরোলমেন্টে হাইক হয়েছে, বৃদ্ধি হয়েছে। অর্থাৎ শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ আমরা ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ফিরিয়ে আনার জন্যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। একইভাবে আমরা জানি যে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলার বুকে অদ্ভুত করা চিত্র উঠে এসেছে। পশ্চিমবঙ্গের বুকে 38,000 স্কুলে, কোনো 3800 স্কুলে, 3,800 স্কুলে কোনো ছাত্র ছিল না, এরকম স্কুল ছিল। আর সেই স্কুলগুলোর জন্যে 18,000 শিক্ষক ছিল। একটাও ছাত্র নেই, কিন্তু 18,000 শিক্ষক রয়েছে। সেগুলো নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, এবং সেই চিন্তাভাবনাকে কেন্দ্র করে আপনার ইতিমধ্যে দেখবেন যে বহু স্কুলকে মার্চ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একটা অভূতপূর্ব শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। আর সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি ছিল, আজকে দেখুন এই যে শিক্ষা ব্যবস্থা, অনেক জায়গায় কলেজ শুরুও হয়ে গেছে, এবং এই যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা ভর্তি হলে আপনারা একটা কলেজ দেখান যেখানে কোনো অভিযোগ আছে যে টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে।
একটা জায়গাও দেখাতে পারবেন না। আজকে এই জায়গায় এই সরকার 100 দিনের ভেতর এই সরকারের একটা বড় সাফল্য এই শিক্ষাক্ষেত্রে। বাকি তো এখানে কলেজ আর বাকি যা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, সেগুলো হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে একদিকে শিক্ষা, তার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল, আর সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ফেরানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীরা তারা দিনরাত পরিশ্রম করে চলেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং স্বাস্থ্যমন্ত্রীরা তারা বিভিন্ন স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রায় ছদ্মবেশে, মানে কাউকে না জানিয়ে তিনি হাসপাতালে ভিজিট করছেন, যে যারা রুগী আছে তাদের কী পরিস্থিতি আছে, তারা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখছে। আর সাথে সাথে যে স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে হাসপাতালগুলোতে যে দালাল চক্র ছিল, সেই দালাল চক্রকে নির্মূল করার জন্যে পুরোপুরি সরকার সচেষ্ট হয়ে গেছে। সাথে সাথে এখানে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এখানে এইমস চালু হয়েছে, এবং উত্তরবঙ্গেও আগামী দিন সেখানে এইমসের জন্যে জায়গা জমি দেখা হয়ে গেছে। এইমস সেখানে আমাদের উত্তরবঙ্গের মানুষও এইমসের যে সুচিকিৎসা আছে সেই সুচিকিৎসা পাবে। এখানে সরকার একটা প্রজেক্টের মাধ্যমে নিউ টাউনে, আপনারা জানেন যে 2000 কোটি টাকা একদিকে ইনভেস্টমেন্ট, আরেকদিকে 2000 বেডের একটা বৃহৎ হাসপাতাল নিউ টাউনে গড়ে উঠছে। একদিকে যেখানে সেখানে সেরা চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাবে, আরেকদিকে যেখানে ডেভেলপমেন্ট হবে, আরেকদিকে যে এমপ্লয়মেন্টের বিষয় আছে সেই এমপ্লয়মেন্টগুলো হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে খাবার দিতে হতো, সেই খাবারের টাকাটাও বৃদ্ধি পেয়েছে। 64 টাকা করে আগে একজন রুগীর জন্য ছিল, আর সেটাকে এখন 110 টাকায় সরকার করেছে। অর্থাৎ সরকার রুগীর যে পুষ্টি বৃদ্ধির দরকার প্রয়োজন আছে সেই বিষয়েও তারা নজর রাখছে। এখানে স্বাস্থ্য ব্যবস্থায় একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, কারণ এখানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত এখানে ঢুকতে দেওয়া হতো না। আর এখানে সরকারের পরিবর্তনের পরেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত এখানে মৌ চুক্তি করে লাগু হয়ে গেছিল। আমার কাছে যা এখন অবধি সূচি আছে, শুধুমাত্র বারাসাত হাসপাতালে যেখানে রেজিস্ট্রেশন করতে হয়, সেখানে বারাসাত হাসপাতালে শুধুমাত্র 10,000-এর অধিক মানুষ এই আয়ুষ্মান ভারত কার্ড নেওয়ার জন্যে সেখানে তারা রেজিস্ট্রেশন করেছে। আগামী দিন পুরো জেলার যদি আমরা তথ্যটা পাই আপনাদের কাছে তুলে দেবো। আর পশ্চিমবঙ্গের বুকে যে লাগাতার কাজ হচ্ছে, একদিকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, আরেকদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য বিমা যোজনা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা যেটা লাগু করেছে 16ই আগস্ট থেকে, সেটার জন্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি ছিল, স্বাস্থ্য ব্যবস্থাও দুর্নীতি ছিল আপনারা জানেন, আর সেই দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছিলো। সেখানে আমরা জিরো টলারেন্স হিসাবে আমরা কাজ করছি। স্বাস্থ্যর পর আমরা যদি আসি ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ শিল্প একসময় পশ্চিমবঙ্গে শিল্প পীঠস্থান বলতে পারেন, কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে শিল্পগুলো সব পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। একজনদের দ্বারা 55-60 হাজার শিল্প বন্ধ হয়ে গেছিলো বাম আমলে। তারপরে আরেকজন স্লোগান দিয়ে এসেছিলেন যে আমি রাতারাতি সব কলকারখানার চাবি খুলে দেবো। উল্টে কলকারখানার চাবি খোলা তো দূরস্থ, তার আমলেই 27-28-30 হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে। তার সাথে তোলাবাজি, গুন্ডারাজ, মাফিয়ারাজ, এখানে শিল্পের কোনো পরিবেশ ছিল না, পরিস্থিতি ছিল না। আর তাই স্বাভাবিকভাবে এখানে আমাদের কোনো শিল্পে যারা লগ্নি করবে, সেই ব্যবসায়ীরা তারা এখানে আসতে ভয় পেত। কিন্তু এবার পরিবেশ পাল্টেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখেছি ইতিমধ্যে স্ট্যাম স্টিলকে দেখেছি বিপুল বিনিয়োগ তিনি করতে চলেছেন। তার সাথে আমরা দেখেছি লাক্স পুঁজি কিছুদিন আগেই সেখানে তারাও বিনিয়োগ বাড়াচ্ছেন। আমরা দেখছি JSW ইনফ্রা তারা এখানে বিনিয়োগ করছেন। আর সাথে সাথে L&T AI ডেটা সেন্টার হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের বুকে। একদিকে যেরকম এমপ্লয়মেন্ট জেনারেট করবে, আর একদিকে এটা বার্তা দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের যুব সমাজকে, যে এই শিল্প বান্ধব সরকার
তাদের নেতৃত্বে যে সরকার চলছে মাত্র 100টা দিন হয়েছে, আর তার মধ্যেই বিপুল বিনিয়োগ। এর সাথে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে আলোচনার পর এখানে পশ্চিমবঙ্গের বুকে আমাদের যে চিপের ইন্ডাস্ট্রি আছে সেটা এখানে কিছুদিন পর আপনারা দেখবেন এখানে শিলান্যাস হবে, সেই বিষয়গুলো আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গকে সেই জায়গায় ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং চেষ্টা এই সরকার একদম অন্তর থেকে করছে। 2 হচ্ছে আমাদের এখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিল ছিল, আর সেই জুট মিলগুলো অতীতে একটু ভালো চলছিল, কিন্তু তারপর ধীরে ধীরে আগের বামফ্রন্টের সরকারের কালে সেখানে শ্রমিকদের বিক্ষোভ, শ্রমিকদের আন্দোলন, আর সেই আন্দোলন আত্মঘাতী আন্দোলন, তাদেরকে প্রশ্রয় দিয়েছে। তারপরে আমাদের তৃণমূলের সরকার, আর সেই তৃণমূলের সরকার আসার পর সেই জুট মিলগুলো একে তো বন্ধ হয়ে গেল এরম না, সেখানে বহু জুট মিলে বেআইনিভাবে সেখানে গোডাউন তৈরি হয়ে গেল, শেড তৈরি হয়ে গেল, কোনো ইন্ডাস্ট্রির জমিতে সেখানে ডেভেলপমেন্টের কারখানা হয়ে গেল, এরকম বহু আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর ট্রান্সপোর্ট মিনিস্টার বা শ্রমমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উদ্যোগে 20খানা জুট মিল খোলার ব্যবস্থা করা হয়েছে। পাট শিল্প মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে পাট শিল্পের একটা স্থান আছে, ভারতবর্ষে পাট শিল্পে সারা বিশ্বে নাম রয়েছে। আর সেই পাট শিল্প যাতে আরও চাঙ্গা হয় তার জন্যে আমাদের সরকার সচেষ্ট হয়েছে। একদিকে শিল্পের বৃদ্ধি হবে, আর একদিকে যে কর্মসংস্থান আছে, অর্থাৎ লেবাররা, আমাদের বেকার যুবকরা যে কর্মহীনতায় ভুগছিলেন সেই কর্মসংস্থানে পুনরায় সৃষ্টি হচ্ছে। তাই এই সাধু উদ্যোগকে আমরা সকলে মিলে আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে দেখুন এখানে বেকার সমস্যা ছিল, আর সেই বেকার সমস্যার সমাধান করার জন্য মূলত একদিকে তো যে পরীক্ষা ব্যবস্থা ছিল, অর্থাৎ যদি এসএসসি ধরেন, সেই এসএসসিতে আমরা দেখেছি কি ঘোটালা হয়েছে, নতুন করার বলার কিছু নেই। কিন্তু যাতে এখানে এরকম কোনো আর দুর্নীতি না হয় তার জন্য কিন্তু সরকার প্রথম দিন থেকেই পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখেছি একজন দক্ষ আধিকারিককে বসানো হয়েছে মাথায়, এসএসসির চেয়ারম্যান করা হয়েছে, আর তার সাথে সাথে 3জন মহারাজকে দেওয়া হয়েছে, দক্ষ মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ, তাদেরকে এসএসসি বোর্ডে ঢোকানো হয়েছে। এবং সাথে সাথে একজন IIM এর কলকাতার অধ্যাপককে এই ব্যবস্থার সাথে যুক্ত রাখা হয়েছে। অর্থাৎ যে চাকরিকে কেন্দ্র করে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের একটা দুর্নীতির আখড়া হয়ে গেছে, যেখানে আমরা দেখেছি যে মন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা, যে গরিব মানুষের টাকা যে লুট হয়েছিল সেগুলো উদ্ধার হতে দেখেছি। আমরা চাই না পশ্চিমবঙ্গের মানুষ ওই অবস্থায় আবার ফিরে আসুক। আমরা ফুল প্রুফ এমপ্লয়মেন্ট ব্যবস্থা, আমরা এখানে রিক্রুটমেন্ট ব্যবস্থা চাইছি, আর তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ফুল প্রুফ ব্যবস্থা করার জন্যে একদম সেরা আধিকারিক, সেরা যারা এই প্রসেসের সাথে যুক্ত আছেন, সেরা মানুষদের এখানে আনা হয়েছে। দেখুন একদিকে এমপ্লয়মেন্টেরও একটা প্রবলেম হচ্ছিল। কি প্রবলেম আপনারা জানেন, যে ওবিসি যেটা আমাদের কোটা ছিল, আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার তারা অন্যায়ভাবে বেনিয়ম করে 77টা মুসলিম সম্প্রদায় মানুষকে ওবিসির দ্বারা নথিভুক্ত করে দিয়েছিল। আমাদের সরকার আসার পর, অর্থাৎ জনতার সরকার আসার পর সেই ব্যবস্থার আমরা পরিবর্তন করি। 17% যেখানে ওবিসির বিষয় ছিল সেটাকে আমরা 7% করি, যেটা বৈধ, যেটা সংবিধানগত বৈধ। আর এই বৈধতার জন্য এখানে চাকরির জট রয়েছে। আমরা এর জন্যে সচেষ্ট হয়ে যাতে এই, আপনারা দেখেছেন কিছুদিন আগেও মামলা চলছে, এটা থেকে বার করে নিয়ে আসলেই পশ্চিমবঙ্গের বুকে একটার পর একটা আপনারা চাকরি থেকে আরম্ভ করে কর্মসংস্থান দেখতে পাবেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের সরকার যে সংকল্প করেছিল, অর্থাৎ এখানে যে যারা সরকারি চাকরি করে, আর সেই সরকারি চাকরি ডিভিজে আমরা বলেছিলাম যে ডিএ দেওয়া হবে,
অর্থাৎ ডিএ বৃদ্ধি পেয়েছে 20% হারে। আমরা সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছি। 1 অক্টোবর থেকে সেই ডিএটা তারা পাবেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা একটা একটা করে প্রতিশ্রুতি দিয়েছি। আর এই 100 দিনের ভেতর আমরা যেভাবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলেছে, অতীতের সমস্ত রেকর্ডকে, আমরা উন্নয়নের রেকর্ডকে পিছনে ফেলে দিয়ে এগোতে পারবো, এটাই আমরা আশা করি। আর একদিকে দেখুন যে রাস্তাঘাটের অবস্থা, আমরা জানি যে আপনাদের সাথে আমরা একমত যে রাস্তাঘাটের সমস্যা আছে, অস্বীকার করার কিছু নেই। সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী সেটা স্বয়ং অনুভব করেছে। আর অনুভব করার পর তিনি নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে সমস্ত রাস্তাঘাট ঠিক করে ফেলতে হবে। কিন্তু রাস্তাঘাট ঠিক করার যে প্রচেষ্টা চলছে, আমরা তো আগে দেখেছিলাম যে রাস্তাঘাটের নামে অতীতে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে রাস্তাঘাট সারাই করার জন্য। আর বছর বছর 6 মাস পরেই যে রাস্তাটা সারাই করলো, 6 মাস পরেই সেই রাস্তাটা আবার ভেঙে গেল। এই পরিস্থিতি ছিল। তাই আমরা প্রত্যেকটা বিষয় বলেছি যে আমাদের যেরকম জিরো টলারেন্স থাকবে এই দুর্নীতির ক্ষেত্রে, আমাদের জিরো টলারেন্স থাকবে। আর এই জিরো টলারেন্সকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা যেটা অর্থাৎ মানুষের জন্যে যে কাজ মানুষের কাছে অবধি যাতে পৌঁছায়, তার জন্যে আমরা সেই ব্যবস্থা করব। সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিগুলোকে নিয়ে যে সমস্যা হচ্ছে, এবং দোষ আমাদের কিছু নেই। পঞ্চায়েত ব্যবস্থা এবং মিউনিসিপ্যালিটিতে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পশ্চিমবঙ্গে 4 তারিখের পরিবর্তনের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি, তারা কেউ জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, পঞ্চায়েতমুখ হচ্ছিল না। কারণ অতীতে তারা যা ব্যাপক দুর্নীতি করেছে, জনগণের টাকা লুটেছে, উন্নয়ন করেনি, শুধু নিজেদের উন্নয়ন করে চলেছে। আর তার ভয়ে, অর্থাৎ জনরোষের ভয়ে তারা কেউ পঞ্চায়েতমুখী হয়নি। তারা সবাই পলায়ন করেছিলেন। আর তারপরে একটা অচলাবস্থার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখানে কাজ করা যাচ্ছিল না। কিন্তু সরকার রাতারাতি সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নিয়ে তারা ঠিক করেন যে এখানে যারা পঞ্চায়েতের সচিব আছেন তারা সমস্ত উন্নয়নের কাজ দেখবেন এবং সেখানে তারা চেক সই করবেন। সেটা আইন করেন এবং আইন পাস হয়ে গেছে এবং ধীরে 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 পঞ্চায়েতগুলো চালু হয়ে গেছে। একদিকে এরকম পঞ্চায়েতের বিষয় রয়েছে, মিউনিসিপ্যালিটিরও এরকম বিষয় বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোও আমাদের সরকার বিভিন্নভাবে চিন্তা করছে। 3 হচ্ছে আমাদের মিড ডে মিলকে কেন্দ্র করে আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে মিড ডে মিলের কী ব্যবস্থা ছিল, সেখানে পচা চাল, পচা গম থেকে খাওয়ানো হতো, আর তার মতো সুখাদ্য বা সুপুষ্টিকর খাদ্যই পাওয়া যেত না। সরকার তার অনুদান বাড়িয়েছে, আর অনুদান পাওয়ার পরে যে সুখাদ্য আসছে, অর্থাৎ পুষ্টিকর খাদ্য আসছে, সেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাচ্ছে। একদিকে যেরকম এই ছাত্রছাত্রীদের এর ফলে কি হবে, তারা স্কুলে বেশি করে অ্যাটেন্ড করবে, এবং সাথে সাথে আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের যে ড্রপ আউটের সংখ্যা আছে, অর্থাৎ স্কুল ড্রপ আউট, সেই হিউজ পরিমাণ স্কুল ড্রপ আউটের সংখ্যা আমরা আশা করছি কমবে। আর এখানে যে ছাত্রছাত্রীদের যে পুষ্টির ব্যাপার, সেই পুষ্টিগতভাবে পুষ্টি তাদের বৃদ্ধি পাবে এবং তারা বেশি বেশি করে আবার স্কুলে এসে সঠিকভাবে তারা তাদের শিক্ষা গ্রহণ করবে। একদিকে মিড ডে মিল গেল, আর সাথে সাথে এখানে যে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, এখানে যে আমাদের যাতায়াত ব্যবস্থা, আর এই যাতায়াত ব্যবস্থাকে কেন্দ্র করে আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার অর্জুন সিং তিনি একটা ঘোষণা করেছেন যে প্রত্যেকটা জেলায় এখানে বিশেষভাবে বাস চালানো হবে। সেই বাসগুলো চলছে, এই জেলাতেও বিভিন্ন রুটে বাস চালু হচ্ছে, আগামী দিনেও সেই বাসগুলো চলবে। অর্থাৎ সাধারণ মানুষের কথা চিন্তা করে যা যা করণীয় কাজ এই সরকার সেই কাজগুলো করছেন। একদিকে এই জেলায় শুধু করছেন এরম নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই জিনিসগুলো করছেন। আপনি যদি উত্তরবঙ্গের চা বাগানগুলো দেখেন, সেই চা বাগানগুলোর যে পরিস্থিতি আছে সেগুলো শুধরানোর জন্যে, সেগুলোর জন্য বিশেষ তারা পদক্ষেপ নিয়েছে, পরিকল্পনা নিচ্ছে এবং লাগু করে দিয়েছে। আর একদিকে আমরা দেখেছি যে
উত্তরবঙ্গে যে বিভিন্ন সময় আমরা দেখেছি ফরেস্ট থেকে আরম্ভ করে যেভাবে গাছ কাটার থেকে আরম্ভ করে যেভাবে পাথর বালি যে চোরা চালান হতো সেগুলোকেও দ্রুততার সাথে সব বন্ধ করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের বুকে অতীতে যে দুর্নীতিগুলো দেখেছি, বিশেষ করে প্রাকৃতিক সম্পদ নিয়ে যে দুর্নীতিগুলো আমরা দেখেছি, অর্থাৎ কয়লা বালি পাথর মাটিকে কেন্দ্র করে যে দুর্নীতিগুলো আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখেছি, সেগুলো সরকার কড়া হাতে দমন করছেন এবং আগামী দিনেও করবেন। আপনারা 100 দিনের সরকার আপনারা দেখেছেন, আর এই 100 দিনের সরকার যে অভূতপূর্ব কাজ করেছে, যে অভূতপূর্ব সাফল্য গ্রহণ করেছে, আমরা মানুষের কাছে, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে 1 বছর পর মানুষের কাছে তিনি তার পরীক্ষা দিতে বসবেন, মানুষ তাকে সেদিনকে নাম্বার দেবে। আর আমরা বলবো না যে আমরা 1 মাসেই 100% কাজ করে দিয়ে বসে আছি, আমরা এটা অতীতের মুখ্যমন্ত্রীর মতো দাবি করব না। আমাদের যে সংকল্প ছিল সেই সংকল্পগুলো দ্রুততার সাথে আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তার মধ্যে ইতিমধ্যে আমি যেই বিষয়গুলো বললাম, বহু বিষয় এখানে আছে, সেগুলো আমরা সুষ্ঠুভাবে এবং কোনো রকম দুর্নীতি মুক্ত একটা প্রশাসন দেওয়ার যে উদ্যোগ নিয়েছিলাম, সেই ব্যবস্থা আমরা একদম 0 টলারেন্সের মধ্যে দিচ্ছি। এটাই আমাদের আজকের বিষয় ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা আপনারা করতে পারেন। ধন্যবাদ। দাদা, গত 2 দিনে 18 জন তরতাজা প্রাণ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক, আর যারা এই গাফিলতির জন্য দায়ী তাদের এই সরকার কিন্তু ছাড়বে না। আপনি নিশ্চিত থাকুন, তদন্ত হচ্ছে, তারাপীঠেও ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন যে বিষয়গুলো আছে সেখানেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো রকম যদি গাফিলতি থাকে, কারোর যদি কোনো গাফিলতি থাকে, সেখানে আমাদের সরকার কাউকে রেয়াত করবে না। তাতে যদি আমাদের দলেরও কেউ যুক্ত থাকে, যেখানে থাকার কথা নয়, তাহলে তারাও রেয়াই পাবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন বিগত দিনে আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হিসেবে ছিলেন, তারও তো কিছুটা দায়িত্ব ছিল দেখার, তিনি তো কিছুই জানতেন না এটা হতে পারে। দেখুন, এখন কংগ্রেস তো কোথাও ছিল না, কংগ্রেস আছে বলেও আমরা জানি না। তাই তারা চাইছে কোনো রকম ভেসে থাকতে, আর তাই এই অভিযোগগুলো করছে। তাদের রাজ্যে যখন এই একই এর থেকে ভয়ঙ্কর কাণ্ডগুলো হয়, তারা তখন কেন চুপ করে থাকে, তারা কেন তখন রাস্তায় নামে? অর্থাৎ শুধু রাজনীতি করার জন্যেই এই পশ্চিমবঙ্গের বুকে একটা ট্রেন চালু হয়ে গেছে, যে মৃত্যুকে নিয়ে রাজনীতি করার ট্রেন, এই ট্রেনটা বন্ধ হওয়া উচিত ছিল। আমাদের সরকার সচেষ্ট আছে, মুখ্যমন্ত্রী 24/7 কাজ করে, মুখ্যমন্ত্রীর যারা সহযোগী আছেন, আমাদের বিধায়করা আছে, 24 ঘন্টা কাজ করে, মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে, এটাই আমরা বলি। বারবার কোর্টের সমন মৌমিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যাচ্ছে। 2 পয়সার সাংবাদিক আপনারাই বলবেন। একবার বলে যে আমরা কোর্টকে মান্যতা দিই, আর একবার কোর্টে সমন হলে পালিয়ে যায়। 2 পয়সার নেত্রীর বিরুদ্ধে আমার বলার কিছু নেই। একটা কর্মসূচি আর বারাসতের বিধায়ক নিয়েছিলেন, সেবা কর্মসূচি, সেখানে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে এবং তারপর বিজেপি পুরোনো দিনের কর্মী থেকে অনেক কর্মী সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন কর্মসূচিতে বলছেন তৃণমূলের দাগি কাউন্সিলররা সব লাইন করে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, কি বলবেন? এক তো আজকের বিষয় এটা নয়, 2 হচ্ছে কোন কাউন্সিলর ঢুকেছে বিজেপিতে, 21 নম্বর ওয়ার্ডের কার মেম্বারশিপ আছে দেখান, কোন তৃণমূলের কাউন্সিলর, কোন তৃণমূলের কাউন্সিলর। আমি বারাসাত বলছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি রাজ্য থেকে। কোন তৃণমূলের নেতা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে একটা দেখাতে পারবেন না, প্রশ্নই নেই। মঞ্চে সংবর্ধনা নিয়ে শেষ। আমি তো আবার বললাম, কোন তৃণমূলের নেতা বিজেপিতে যোগদান করেছে পশ্চিমবাংলার বুকে একটা দেখান।
বলছি লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল আমলে একটা কাজ চলেছে এবং এইটাকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করেছে এবং তার জন্য সরকারের দেনাও হয়েছে। আপনারাও কি সেই একই পথে হাঁটছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে, নাকি এটা কি কোথাও মনে হয় না যে এই যোজনা মানুষের কাজটা অনেক বেশি জরুরি, এরকম ভাবে মানে টাকা পাইয়ে না দিয়ে এই জায়গাটা আপনার কি হয়? দেখুন, এক হচ্ছে মানুষ তো সরকারের অঙ্গ, এক হচ্ছে অতীতের যে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে সেখানে 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেত। 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেত, আমার আপনার ট্যাক্সের টাকা পেত। মৃত ব্যক্তিরা, মৃত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেত। যারা এদেশের নাগরিক নয় তারা লক্ষ্মী ভাণ্ডার পেত। এগুলো আপনারা চিন্তা করুন। আর সাথে সাথে আপনারা এমপ্লয়মেন্টের কথা বলছেন, আমি যে এখানে বললাম বারবার করে, এই যে আমরা শিল্প বান্ধব সরকার গঠন করছি, একটা একটা করে ইন্ডাস্ট্রি আসছে, এখানে তো এমপ্লয়মেন্টের কথা চিন্তা করা হচ্ছে। 2 হচ্ছে এই যে এমপ্লয়মেন্টের যে আটকে রেখে দিয়েছিল এই ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে, তো আগের সরকার জট পাকিয়ে রেখে দিয়েছিল, সেই জট আমরা খুলছি, আমরা চাকরিতে নিয়োগ করব। আমাদের পঞ্চায়েত মন্ত্রী আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ, তিনি কিছুদিন আগেই বলেছে যে আমাদের পঞ্চায়েতে নিয়োগ হবে, আর এই যে জট খুলবে আর তারপর লক্ষাধিক আমরা নিয়োগ করবো এখানে, আমরা তো আগেই বলেছি। সেটা তো আলাদা পার্ট, মানে আমি বলছি অন্নপূর্ণা যোজনাটা তার মানে যেরকম তৃণমূল যেভাবে চালিয়েছে সেটা এই সরকার ডবল ইঞ্জিনের সরকারও এইভাবে চলবে। এইভাবে চলবে না, তৃণমূল দুর্নীতিগ্রস্ত একটা সরকার ছিল। আমি তো আপনাকে উদাহরণ দিলাম যে 3 লক্ষ পুরুষ ওখানে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। এইভাবে চলবে না, কোনো দুর্নীতি, কোনো সরকারি প্রকল্পে আমরা কোনো সরকারি প্রকল্পকে করতে দেব না, এইভাবে চলবে। বিভিন্ন পঞ্চায়েত এবং পুরবোর্ডগুলো ভাঙে, ফলে মানুষকে একটা নাকাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এ নিয়ে দল কি ভাবছে? দলের ভাবার তো কিছু নেই, আমি তো এখানে বললাম। আপনি তৃণমূলের এক তো হচ্ছে আপনি পঞ্চায়েত আর পৌরসভা যেটাই দেখুন, প্রথম কথা হচ্ছে এরা তো মানুষের ভোটে জিতে আসেনি, এরা তো ছাপ্পা করেছে, রিগিং করেছে, মানুষকে ভয় দেখিয়ে জোর করে ভোটে জিতে গেছে। আর তারপর জেতার পর কি করেছে, নিজেদের আখের গুছিয়েছে, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। আর তারপর পালা বদলের পর তারা সব পালিয়ে গেছে, তাহলে তারা মানুষের কাছে দায়বদ্ধ না, সেই দায়টা সরকারকে নিতে হচ্ছে, আর সেই দায় সরকারের নেওয়ার ক্ষমতা আছে, সামলে নেবে। তার জন্য আইন করেছে, আইন পাস করে দিয়েছে যে এবার পঞ্চায়েতে যা সমস্ত আর্থিক ব্যবস্থা আছে সেগুলো সই করবে পঞ্চায়েতের সচিব, এবার কাজ চলবে। যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, তারা পালিয়ে বাইরে আছে, জনরসের ভয়ে আসছে না, আমরা কি করতে পারি? ভালো তৃণমূল রেহাই হয়েছে। ভালো তৃণমূল কে আছে? আপনারা একটা, আমার মনে হয় শ্রমিকদা দেখবেন খুব মানে রসিকতা করে, আপনারা মনে হয় তার কথাটা ধরতে পারেন। তিনি আমাদের একটা ওই কুইজ হয় না, একটা কাজ দিয়ে দিয়েছিল যে ভালো তৃণমূল কে আছে দেখো, কারণ তিনি জানেন যে আপনি খুঁজে পেতেও একটাও ভালো তৃণমূল খুঁজে পাবেন না। আপনারা ব্যাখ্যাটা অন্যভাবে করেছেন, তাই জন্য আপনাদের সমস্যা হচ্ছে। কৃতজ্ঞ তো তৃণমূল হয়েছে বলে আমার জানা নেই। আর কে তৃণমূল, কে ছিন্নমূল, কে কালীঘাট, কে এই ঘাট, কে ও ঘাট, কে আমরা জানিই না। আমরা ওইতে আমাদের দেখুন, আমাদের ওইসব নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে মানুষের উন্নয়ন, আমাদের চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমাদের চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করা। আমাদের ডেভেলপমেন্ট ছাড়া আর কোনো চিন্তা নেই। বাসে মহিলাদের যে ফ্রি ব্যাপারটা ছিল সেটা কি এখনো লক্ষ্য আছে নাকি পরিবর্তন? দেখুন, সরকার একটা চালু করেছে, প্রকল্প চালু করেছে, আর সেখানে ন্যাচারালি অনেক সময় অনেক কিছু ফিডব্যাক আসে, আর যেরকম ফিডব্যাক যেরকম আসে সেই অনুযায়ী সেই প্রকল্পটাকে ডেভেলপ করা হয়, কিছু ইন্টারচেঞ্জ করা হয়, এরকম চলতে থাকে। কিছু ডেভেলপমেন্ট যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য করা হয়েছে, গ্রামের জন্য অনেক কিছু শিথিল করা হয়েছে। তাই সরকার কিন্তু হলো মানুষের সরকার, আর মানুষের যেখানে অসুবিধা হবে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা এই সরকার গ্রহণ করবে। আপনাদের এই বিধায়ক অশোক দিনদার বলছে যে বিতর্কিত তৃণমূলের সঙ্গে যারা আছে তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, ডিম মারাবে না, কোনো রকম করলে ব্যবস্থা করবে, তাহলে তাকে ভালো তৃণমূলই আঁকাবে। কে? অশোক দিনদার। তো ক্রিকেট খেলে বোধ হয়, ওই জন্যে খেলার মাঠের খেলার ভাষায় বলেছে, রাজনীতির ভাষায় বলে।
সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং আপনাদের যারা ছোটো ছোটো পোর্টাল আছে তারাও খবর করেছে। আমরা এই 100 দিনে, বিগত দিনে 15 বছর আর ওদিকে 34 বছর 49 বছরে যা হয়নি, এই 100 দিনের মধ্যে চোখে পড়ার মতো কাজ, এবং শুধু চোখে পড়া নয়, মানুষের স্বার্থে কাজ হয়েছে। হসপিটাল ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের, হসপিটালে গিয়ে দেখে আসুন বর্তমানে। দ্বিতীয় ছিল মানুষের যানজট অনেকটা মুক্ত হয়েছে, আরও মুক্ত হবে আগামী দিনে। এবং হাবড়াতে 8 বছর ধরে একটা ইলেকট্রিক চুল্লি যেটাকে ফেলে রেখে দিয়েছিল, পয়সা করি মাল করি খেয়ে যে যার মতো দৌড় মেরেছে, বালু চোরটা দৌড় মেরেছে। তো সেটাকে আগামী এই মাসেই চেষ্টা করছি, নাহলে আগামী মাসে ওপেনিং হবে। তো একের পর এক কাজ হচ্ছে, এবং জল প্রকল্প যেটা দেখেছেন 4 ফেজ অলরেডি রেডি হয়ে গেছে, আর 2 ফেজ বাকি আছে। তো 6 ফেজ একসাথেই আমরা উদ্বোধনটা করব, এবং সেটা পুজোর আগেই করব। হাসপাতালের ভেতরে একটা বিল্ডিং রয়েছে যেটা দীর্ঘদিন ধরে তারা তৈরি করেছিল, চালু করে চালু করেনি, তাদের পয়সা করি খেয়ে তারা ভেঙে গেছে চালচল। জানেন, প্রপোজাল দিয়ে দিয়েছি আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে, আমি নিজে থেকে দিয়েছি, বিধানসভায় দাঁড়িয়ে ওনার অফিসে বসে নিজে থেকে দিয়েছি, এবং খুব দ্রুত হয়তো পুজোর পরেই হবে ওই হসপিটালটাও চালু হবে। আপনারা জেনে রাখুন, ওই হসপিটাল 2-3 বার উদ্বোধন করেছে তৎকালীন মুখ্যমন্ত্রী, এবং তার যে সাকরেত সবচেয়ে প্রিয় মানুষ, যে আমরা একে বলেছিল সবচেয়ে আমার প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ দুজন মিলে তো 3 বার উদ্বোধন করেছে। উদ্বোধন 3 বার করেছে, এই বিল্ডিংয়ের রংটাই উদ্বোধন করেছে। দেখতে থাকুন, এই সরকারের আগামী দিনে উদ্বোধন হবে, এবং সুসজ্জিতভাবে উদ্বোধন হবে, এবং সুচিকিৎসা পাবে। আপনার সময়কালের মধ্যে, মানে এই 100 দিন, যদিও সময়টা খুবই কম, এই 100 দিনের মধ্যে আপনি হাবড়া হসপিটাল এবং শ্মশানের জন্য কত টাকা বরাদ্দ করবেন? দেখুন, টাকা বরাদ্দ হিসাবটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু এটা রেডি হচ্ছে। সম্ভবত শ্মশানের ওটা ছিল 1,34,42 এরকম কিছু একটা আনুমানিক, আর হসপিটালে যেটা প্রপোজাল দেওয়া আছে সেটা অনেক টাকার বেশি। তো সেইগুলো রেডি যতক্ষণ না হচ্ছে, এটা আমি ক্লিয়ারলি বলবো। আপনার সময় এখনো কোনো টাকা বরাদ্দ হয়নি? না, সম্ভব না 100 দিনের মধ্যে। পুজোর পরেই সব কিছু দেখতে। মানে যে উন্নয়নটা হচ্ছে সেটা কি আগের উন্নয়নের? দেখুন, আগের উন্নয়ন বলতে আগে যেটা পড়েছিল, যেরকম আপনার শ্মশানটা পড়েছিল 8 বছর ধরে করেন, আমি তদারকি করে, ত্বরান্বিত করেছেন একদম তদারকি করে, আমাদের যিনি নগর উন্নয়ন মন্ত্রী আছেন অগ্নিমিত্রাদি, তিনার সাথে কথা বলে, এফও ইও সাহেবের সাথে কথা বলে, কন্ট্রাক্টরদের সাথে কথা বলে এটা রেডি হচ্ছে। সম্ভবত আজকে মনে একটা নিউজ পেলাম, কত একটা কিছু অ্যালার্ট হয়েছে, তো 55টা বা 75টা রাস্তার একটা অ্যালার্ট হয়েছে। ওভারব্রিজের জন্য কিছু ব্যবস্থা? দেখুন, এটা বিশেষ করে এই পোর্টালটাই প্রপোজাল দেওয়া আছে। যশোর রোডটা সংকীর্ণ, আপনারা সকলে জানেন, মানুষ বেড়েছে, গাড়ি বেড়েছে, রোড ছোট হয়ে গেছে, গাছ একটা বড় সমস্যা। তো 4 লেন রাস্তা হবে, এবং টুডে টুমোরো হবে। যশোর রোডটাই 4 লেন? যশোর রোডটাই 4 লেন হবে, এয়ারপোর্ট টু বনগাঁ পেট্রাপোল বর্ডার। কারণ এখানে যতগুলো বিধায়ক আমরা আছি, আপনি বনগাঁ বলুন, হাবড়া বলুন, গাইঘাটা বলুন, বনগাঁ দক্ষিণ বলুন, সব এই রিলেটেড, অশোকনগর, বারাসাত, সব এই রিলেটেড, দমদম, সব এই রিলেটেড, সকলে মিলেই আমরা বলি। 6 লেন হওয়ার একটা কথা হয়েছিল না, আমি বলি, আগে ছিল ওটা 4 লেন। আগের যে নোটিফিকেশন মনেই ছিল 4 লেন, 400 কত কোটি টাকা বা 500 কত কোটি টাকা একটা স্যাংশন হয়েছিল, কিন্তু সেটা তো আগেই শেষ হয়ে গেছে, ওই সরকার শেষ করে দিয়েছে। যেমন কোনো কাজই করতে দেন, দেখুন এই আয়ুষ্মান 8 বছর ধরে আটকে রেখেছে, গতকাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করে। যাই হোক, এরম নতুন করে ওটাকে আবার করা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী খুব তৎপর এই বিষয়টা নিয়ে, যশোর রোডটা ভীষণ তৎপর, এবং ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। কবে থেকে শুরু হবে এরকম কিছু বলতে পারবেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা বাচ্চা সদ্য জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চার হাত ধরে টেনে যদি বলেন স্কুলে যা, বাবা বলে ডাক, মা বলে ডাক, সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। সময় দিন, হবে। মানুষকে তো 15 বছর সময় দিয়েছিলেন, কি করেছে? লুটপাট করে খেয়েছে। 34 বছর সময় দিয়েছিল মানুষ, কি করেছে? লুটপাট করে খেয়েছে। আর সবে তো 100 দিন। দেখতে যান, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।